উপদেষ্টা আর প্রেস সচিবের বক্তব্য আমি যেটা বুঝলাম সেইটা হইলো, যেহেতু উনি বলছেন যে আমরা মানবিক করিডোর দিব বা মানবিক করিডোরের ব্যাপারে আমরা সম্মত হয়েছি, সেহেতু উনারা মানবিক করিডোর কথাটাকে ঠিক রাখা, মানে প্রেস সচিব এইটারে আবার আরেকটা অন্যভাবে বললেন যে আমরা এখন আলোচনা করি নাই, তবে আমরা এটা নীতিগতভাবে না কিসের জন্য জানি প্রস্তুত। এগুলিকে বলে হচ্ছে অরওয়েলিয়ান, মানে নিউজ স্পিক, মানে ওই যে শব্দ দুইটা ঠিক রাখা তারপর নানা ধরনের কথা বলা। আসল যে জিনিসটা আমরা বলতে চাই যে হ্যাঁ এই মানবিক করিডোর আমরা দিব না বাংলাদেশ দিব, এটা কারে জিজ্ঞেস করে ডক্টর মোহাম্মদ ইউনূস এই সিদ্ধান্ত নিল বা তার সরকারের সিদ্ধান্ত নিল বা তার সরকারের এই লোকেরা এইসব কথাগুলি বলতে থাকলো? এই 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 সমালোচনা করতে গেলে রাজনৈতিক দলগুলো অনেক সমালোচনা করছে, স্পেশালি বিএনপি এইটা নিয়ে অনেক স্পষ্ট একটা অবস্থান নিচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছে করিডোর দেওয়া না দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত আসতে হবে জনগণের কাছ থেকে, সিদ্ধান্ত আসতে হবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে। এই ধরনের পরিস্থিতিতে গণতান্ত্রিক বিশ্বের দেশে দেশে এটাই নিয়ম, এটাই রীতি। মিয়ানমার, ভারত, পাকিস্তান কিংবা অন্য কোনো দেশ নয়, সবার আগে বাংলাদেশ, এটি হতে হবে আমাদের একমাত্র লক্ষ্য। অর্থাৎ জনাব তারেক রহমানের কথা যদি আমি একটু মাইনা নেই, তাহলে এখন এই দরকার হচ্ছে এখন আমার আসলে ওয়েট করতে হবে কবে একটা গণতান্ত্রিক দেশ ক্ষমতায়, মানে নির্বাচন হবে, সেই নির্বাচনে যে নির্বাচনে আসবে সে জাতীয় সংসদে এগুলি কথা বলবে বইলা, তারপরে এগুলির মধ্যে আলোচনা আসবে, আলোচনা আইসা তারপরে এটা উনি ঠিক করবেন ওনার কথা যদি এটা ঠিক হয়। তো এই তো দরকার ভাই এখন এই সরকার এই সিদ্ধান্ত নিলে ভাই আপনি কেন এইটাকে দিয়া এত বড় করে দেখতেছেন? এটাও তো কেউ কেউ বলতেছে যে আপনি আসলে যে অবস্থাটা নিচ্ছেন সেটা মানবিকতার বিরুদ্ধে আপনার অবস্থান, এটাও তো কেউ কেউ বলতেছে। আমি জনাব তারেক রহমানের কথাকে আলাদা করে রাখি। তারেক রহমান সাহেব একজন রাজনীতিবিদ, তিনি তার রাজনৈতিক অবস্থা থেকে একটা কথা বলছেন, কিন্তু আমার কথা হলো যে এই সরকার যে এরকম একটা সিদ্ধান্ত নিল, এই সিদ্ধান্তটা কি মিটিং কইরা বৈঠক কইরা ঠিক করা হয়েছে? মানে 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 আমরা যেটা দেখতেছি, আমি মানে বলতেছি এত বেশি কারণ হচ্ছে যে আমি আসলে ভাষা হারাই ফেলি এসবকে। কারণ দেখেন এই যে মানবিক করিডোর, আপনারা যারা আমার সামনে দর্শক আছে তারা একটু বলেন তো, এই মানবিক করিডোর এই সরকারের কোনো একটা জায়গা থেকে বক্তব্য দেওয়ার আগে আপনারা একবার শুনছেন যে এখানে একটা মানবিক করিডোর দেওয়া হবে? আমরা দেখতেছিলাম যে ওইখান থেকে আইসা কে উৎসব করে, কে আইসা এখানে ড্রেস পরে এখানের মধ্যে চলে আসে, এগুলি নিয়ে আমরা গত সপ্তাহেরও আগের সপ্তাহে এগুলি নিয়ে কথা কইছি, কিন্তু কারোর সাথে তারা কথা বলছে। এমনকি এই যে ডক্টর ইউনূসের নিয়োগকর্তা, বৈষম্য বিরোধী আন্দোলনের এই যে ছাত্ররা, তাদের যে দল এনসিপির কাছে কি এটা মানে এনসিপির কাছেও কি সরকার এটা কইছিল? আমি তো জানি না। মানে 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 কার সঙ্গে এটা আলাপ করলো? আপনি যদি বিএনপির বক্তব্য দেখেন, অন্তত জনাব তারেক রহমান তার কোনো বক্তব্যে এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কঠোর কোনো সমালোচনা করেন নাই, কিন্তু মানবিক করিডোরের ব্যাপারে সিদ্ধান্ত যে পছন্দ হয় না এটা কিন্তু সরাসরি বলছে। তবে এইটাও ঠিক, বিএনপি এখন সবকিছুতেই জাতীয় নির্বাচন, নিজেরা সম্ভাব্য বিজয়ী, সংসদের নেতৃত্বে থাকবে, এটা ধরেই সব বিষয়ে নিজেদের অবস্থান নিতেছে। মানবিক করিডোর নিয়ে বক্তব্যও তারই প্রতিফলন, কারণ তারা মনে করছে তারা সরকারে আসলে এইসব জিনিসগুলি তাদের হ্যান্ডেল করতে হবে। তারা মনে করতেছে তারা মানে যা কিছু এখন এই সরকার সিদ্ধান্ত নেবে এইটার তাদের হবে। মোটামুটি ভাবে বিএনপি, মানে আমি প্রথমে যেটা বললাম সেটা বোধহয় বিএনপি এরকম ভাবে যে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে একটা ইলেকশন হয়ে যাবে, ইলেকশনে তারা একটা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে, সেই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরে তারা দেশ চালাতে হবে, সরকার চালাতে হবে, তারা তাদের মতো করে সিদ্ধান্ত নিতে হবে, এইটা বোধহয় তারাও এরকম করে ভাবছে। কিন্তু আমি কিন্তু এইখানে একটা কিন্তুর কথা বিএনপিকে স্মরণ করা যেতে চাই যে সবকিছু এত সহজ নাও হইতে পারে। আপনারা যে নিজেরা ক্ষমতায় আসবেন এইটা ধইরা নিয়া ওই যে 2বার প্রধানমন্ত্রী থাকবেন নাকি 2বারের পরে পরপর থাকবেন, 2বার প্রধানমন্ত্রী থাকে, একবার প্রেসিডেন্ট হয়ে আবার 2বার প্রধানমন্ত্রী হবেন, এগুলি করবেন নাকি কি করবেন এই ব্যাপারে যে মানে আপনাদের মধ্যে একটা কি বলে জানি আপনারা যে একটা সুবাস পাইতে শুরু করছেন, এরকম কিন্তু নাও হইতে পারে। আমি বিশ্বাস করি যে হইব, আমি যুক্তি দেওয়া বুঝি যে হইব, কিন্তু নাও হইতে পারে। আপনাদের বিভিন্ন দলের যাদের উপর আপনাদের কোনো কন্ট্রোল নাই, তাদের চাঁদাবাজির কারণে, তাদের বিভিন্ন রকম আমি কি বলবো গুন্ডামির কারণে অলরেডি কিন্তু বাংলাদেশে আপনারা কিছুটা হইলেও অজনপ্রিয় হয়েছেন। হ্যাঁ, যদি নির্বাচন দেয়, নির্বাচন তো একটা অন্যরকম পলিটিক্যাল গেম, এইটার ক্ষেত্রে ধরেন আপনারা পার হয়ে যেতে পারেন, কারণ ভোটের সময় আপনারা ক্ষমতা আছে, আপনাদের মাসেল আছে, টাকা থাকবে, আপনারা ইউ ক্যান ডু ইট।
কিন্তু আপনারা যেটা করতেছেন এটা একটু সাবধান হন, আপনারা কিন্তু যথেষ্ট অজনপ্রিয় হয়েছেন গত কয়েকদিনে। এই অজনপ্রিয়তা সাথে আপনি যদি ভূ রাজনীতিরে মিলা যদি এই মানবিক করিডোরের এই হিন্টটা আপনি নেন, কেন ডক্টর ইউনূসকে এটা নিতে হইতেছে, কেন এটা দিতে হইতেছে, এবং এই দেওয়াটারে একটা পলিটিক্যাল জায়গা থেকে এটার বিরোধিতা না করে এটার মধ্যে যদি একটু ভাইবা দেখেন, তাইলে আপনাদের মানে আমার মনে হয় যেটা আপনাদের জন্য ভালো, এবং এটা 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 আপনাদের ভাইবা দেখা উচিত। আবার একটু সরকারের কথা আসি, আইএমএফ এর ঋণ কি আসলে ঝুলে গেল? জনাব সালাউদ্দিন আহমেদ কিন্তু একটু মানে জনাব সালাউদ্দিন আহমেদ কি একটু আওয়ামী লীগের অর্থমন্ত্রীদের মতো কথা কইতেছে? মানে যখনই কোনো কিছু একটা নির্দেশ কইরা নির্দিষ্ট কইরা চিহ্নিত করা হয়, তখন আওয়ামী লীগের এরাও বলতো যে দিলে দিবে, না দিলে নাই, যাইলে যাব, না দিলে নাই। এই ব্যাপারগুলি কি এরকম? আইএমএফ এর সঙ্গে ঋণ কর্মসূচি বজায় রাখার বিষয়ে বাংলাদেশ কঠিন সিদ্ধান্ত নেবে এমন অবস্থানের কথাও অর্থ উপদেষ্টা জনাব সালাউদ্দিন আহমেদ জানায়নি। আইএমএফ থেকে $470 কোটি ঋণের 3টি কিস্তি বাংলাদেশ হাতে পাইছে। এর মধ্যে চতুর্থ পঞ্চম কিস্তির অর্থ ছাড়ের বিষয়ে এখন আলোচনা হইতেছে। অর্থ উপদেষ্টার মনে হচ্ছে নতুন কিস্তিগুলি আর ঝুলে যেতেছে, কারণ টাকা আসার 2টি সম্ভাব্য সময় পার হয়ে গেছে। অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার পর নতুন কোনো অর্থ আইএমএফ ছাড় করে। এই যে আইএমএফ এর যে অবস্থান, সেই অবস্থান নিয়ে নিজেদেরকে ঠিক না করে বা আইএমএফ এর শর্তের সাথে সামঞ্জস্যপূর্ণ জায়গায় না এসে অর্থ উপদেষ্টার কঠোর অবস্থান দেখে মানে কিছু নিন্দকেরা, কিছু সুযোগ সন্ধানীরা এই কথা বলতেছেন ওই যে কার কাছে কোন ফল জানি টক। মানে অর্থ উপদেষ্টা যেমন বলতেছে না নিব না, ওই সময় যেরকম বলা হচ্ছিল যে শিয়াল আগুর ফল খাই না, ওই যে এরকম একটা টক টক এরকম একটা বলছিল না, ওরকম মনে হচ্ছে কিনা সেটা একটু ভাইবা দেখার দরকার। এখন রেমিটেন্স প্রবাহ বাড়ছে, বাংলাদেশ থেকে প্রবাসীরা টাকা বিদেশে পাঠাচ্ছে, সেজন্য কিছুটা ভালো দিকে অর্থনীতি যাচ্ছে। কিন্তু উন্নয়ন ব্যয় কমিয়ে বড় উন্নয়ন প্রকল্প বন্ধ রেখে দেশি বিদেশি বিনিয়োগ কমার সুযোগে আমদানি ব্যয় কমায় যেটুকু রিজার্ভ বেড়েছে, মানে রিজার্ভ বাড়াটাও কিন্তু খুবই এটাকে দেখতে হলে একটু বিশেষজ্ঞ হয়ে দেখতে হয়। সেটা দিয়া অনেক ভালো কাজ হইব, এইটা আমার অন্তত পক্ষে এই প্রমাণ আমি আর দেখিনি। যাই হোক, আজকের কথা একটু সাম আপ করে নিয়ে আসে। আমি যেটা দিয়ে শুরু করছিলাম যে আমি কিন্তু মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস ডিসেম্বর থেকে জানুয়ারি, বড় জোর ফেব্রুয়ারি, মানে আগামী রোজার আগে যেটা আমাদের জামাতার আমির সাহেব বলছেন, সেইভাবেই ইলেকশন হবে। সেইভাবে ইলেকশন করে দিয়ে তিনি তার ক্ষমতা অন্যজনের কাছে দিয়া তিনি এটার মধ্যে চলে যাবেন। এর মধ্যে থেকে তিনি তার ডক্টর মোহাম্মদ ইউনূস যেই জিনিসগুলি সরকার থেকে আশা করছিলেন, সরকারে বসে সেই জিনিসগুলি তিনি করছেন। নিজের সম্পর্কে নিজের বিশ্ববিদ্যালয় করা, গ্রামীণ ব্যাংক নিয়ে নতুন আইন করা, নিজের বিরুদ্ধে যে আইনগুলি আছে সেগুলি পাইল করা, যেগুলিকে আমরা কেউ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলতেছি, কেউ বলতেছি হচ্ছে ন্যায্যতা, সেগুলি তিনি করবেন।